আচ্ছা, টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য স্কেরা। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েটে স্কেরা হচ্ছে, যদি সব সিস্টেম দেখিস তাহলে হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, একদিক দিয়ে ভালো, এটা খুব লিস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে ওয়ান অফ দ্য ডিজিজ দ্যাট ইজ স্ট্যাফাইলোমা, যেটা তোদের শর্ট কেস থাকে। তাহলে বেসিক্যালি আমরা পড়াবো অনেক কিছুই, ঠিক আছে, কিন্তু একটাই বলে দিই, যেটা শর্ট কেস স্ট্যাফাইলোমা, সেটা তোরা ম্যাক্সিমাম পাবি, এবং স্ট্যাফাইলোমা ইজ অলসো ইম্পর্টেন্ট ইন ইওর ভাইবা অ্যান্ড অলসো ইন শর্ট নোট। ঠিক আছে, তো স্ট্যাফাইলোমাটা আমাদেরকে ভালো করে জানতেই হবে। বাকি কিছু কিছু স্কেরার অ্যানাটমি আই থিঙ্ক আসবে না তোদের, ঠিক আছে, মানে খুব কোনো এক্সামিনার দেবে না, এখন অবধি দেয়নি, প্রিভিয়াস ইয়ারে এখনো দেবে কিনা খুব ডাউট আছে, মানে দেবে না ধরে রাখতে পারি। কিন্তু স্কেরার অ্যানাটমির কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার। ফার্স্ট হচ্ছে কর্নিয়া আর স্কেরা, এটা একটা আউটার কোট অফ দ্য আই বলতো, এটা তো আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি। তার মধ্যে কর্নিয়া কতটা থাকে আর স্কেরা কতটা থাকে জানিস কেউ? 1/6, আর এই যেটা দেখ, এটা হচ্ছে স্কেরা ফর্মস দ্য 5/6 অফ দ্য আউটার কোট। আউটার কোটে 5/6 হচ্ছে স্কেরা আর 1/6 হচ্ছে কর্নিয়া। এটা একটা কোশ্চেন যেটা তোদের ভাইভাতে জিজ্ঞেস করে। সেকেন্ড হচ্ছে যে স্কেরার বাউন্ডারিটা কি, একটু আস্তে, স্কেরার বাউন্ডারিটা কি রে, আউটার আর ইনারে? স্কেরার একদম ঠিক বাইরে কি আছে? টেনান্স ক্যাপসুল আছে, আর একটু ভেতর দিকে মানে স্কেরার ভেতরে কি আছে? কোরোয়েড আছে। তো আগের দিন বা তার আগের দিন একটা প্রিভিয়াস লেকচারে বলেছিলাম যে স্কেরা আর কোরোয়েডের মাঝে একটা লেয়ার থাকে, লেয়ারটার কি নাম? সুপ্রাকরয়েডাল ল্যামিনা, যেখান দিয়ে কিছু ভেসেল পাস করে, শর্ট পোস্টেরিয়ার সিলিয়ারিটি, লং পোস্টেরিয়ার সিলিয়ারিটি, আমি আগের দিন এটা বলেছিলাম। ঠিক আছে, তো জাস্ট এটা মনে রাখা দরকার, বাইরের দিকে থাকে, এক্সটার্নালি থাকে দেয়ার ইজ এ টেনান ক্যাপসুল, আর ইন্টারনালি থাকে সুপ্রাকরয়েডাল ল্যামিনা। ঠিক আছে, জাস্ট এইটুকু আমি মেন পয়েন্টগুলো বলছি। এবার হচ্ছে যে স্কেরার অ্যানাটমির মধ্যে কোথায় থিকেস্ট আর কোথায় থিনেস্ট। দেখ, থিকেস্টটা খুব একটা জিজ্ঞেস করে না, থিনেস্টটা খুব ইম্পর্টেন্ট। থিনেস্টটা কি কোথায়? যেখানে আমার রেকটাস মাসেলগুলো ইনসার্ট হচ্ছে, মানে এক্সট্রাঅকুলার মাসেলগুলো যেখানে যেখানে ইনসার্ট হচ্ছে, সেইখানটায় থিনেস্ট হবে। তো স্কেরাতে তো পেনিট্রেশন করছে যেগুলো, সেইগুলোই। এইখানে একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে যে কি কি স্ট্রাকচার, এই কোশ্চেনটা একটু শুনে নেন, কি কি স্ট্রাকচার স্কেরাতে পেনিট্রেট করে, কি কি স্ট্রাকচার। এটা আমি একটু ছবি দেখে বোঝাই, তাহলে তোদের ইজি হবে। আচ্ছা, স্কেরাকে সবচেয়ে পোস্টেরিয়ারলি কে পেনিট্রেট করে এখানে? এটা কি থাকে? অপটিক নার্ভ, এটা ল্যামিনা ক্রিব্রোসা। তাহলে এখানে অপটিক নার্ভ হচ্ছে ফার্স্ট মানে স্ট্রাকচার যেটা এখানে পেনিট্রেট করছে, অপটিক নার্ভ। আর কি কি থাকে এখান দিয়ে পাস করে, কেউ বলতে পারবি? হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি। আচ্ছা, আর্টারি গেলে তার সাথে কি যাবে? ভেন যাবে। তাহলে থার্ড স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেন। আগের দিন বা তার আগের দিন প্রিভিয়াস লেকচারে আমি বলেছিলাম পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি পেনিট্রেট করে, মনে আছে যখন আমি কোরোয়েডের অ্যানাটমি পড়াচ্ছিলাম বা সিলিয়ারি বডি তখন। তাহলে আরেকটা কি আর্টারি যাবে এখান দিয়ে? শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি এন্ড লং পোস্টেরিয়র। শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, আচ্ছা নাম শর্ট কেন? কেন এটা আগেই টার্মিনেট হয়ে যায়। কাকে সাপ্লাই করে? কোরোয়েডকে সাপ্লাই করে, কোরোয়েডের ভাস্কুলার স্ট্রাকচারকে এইরকম করে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। পোস্টেরিয়র কেন? কেন পোস্টেরিয়র দিক থেকে আসছে। শর্ট কেন? কেন আগেই টার্মিনেট হয়ে যাচ্ছে। ওকে, আর কি যায়? লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। ঠিক আছে, তাহলে কটা স্ট্রাকচার হলো? একটা হচ্ছে অপটিক নার্ভ, সেন্টার রেটিনাল আর্টারি, সেন্টার রেটিনাল ভেন, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। আচ্ছা, এটা কিন্তু দুদিক থেকে এরকম যায়। ঠিক আছে, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি আর এটা হচ্ছে লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি কতগুলো আছে। ঠিক আছে, এটা ভ্যারি করে, নর্মালি 16 থেকে 20।
16 থেকে 20টা শর্ট পোস্টেরিয়র সিলিয়ারিটি থাকে, ওয়ান আইবল, মানে এক একটা দিকে বলছি আমি, ঠিক আছে। আর লং পোস্টেরিয়র সিলিয়ারিটি কটা থাকে? দুটো থাকে। আচ্ছা এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে, এটা ওপরে এটা নিচে? বেসিক্যালি এরকম থাকে না। আমরা যদি, এটা তো আমি সাইড থেকে দেখছি, ধর আমার এইটা যদি আইবল স্ট্রাকচার হয়, মানে আমার এই পেছন থেকে যদি দেখিস, এখানে যদি এটা অপটিক নার্ভ হয়, ঠিক আছে, এটা যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি হয়, এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেন, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারিটি কি বললাম 15 থেকে 20 থাকে, তাহলে এইগুলো এইরকম অ্যারেঞ্জমেন্টে থাকে। হ্যাঁ, এটা আমি পেছন থেকে দেখছি, এদিক থেকে। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট পোস্টেরিয়র সিলিয়ারিটি। তাহলে লং পোস্টেরিয়র সিলিয়ারিটি এখানে দেখে তোর মনে হচ্ছে মানে অ্যাবাভ অ্যান্ড বিনিথ, বেসিক্যালি অ্যাবাভ অ্যান্ড বিলো থাকে না, এটা থাকে সাইডে, রাইট অ্যান্ড লেফট, এইরকম থাকে, ঠিক আছে। এই জায়গাটা একটু মনে রাখতে হয়। শর্ট পোস্টেরিয়র সিলিয়ারিটি বারবার বলছি 15 থেকে 20 থাকে, আর লং পোস্টেরিয়র সিলিয়ারিটি দুটোই থাকে, দুটোই কিন্তু এইভাবে পেনিট্রেট করছে। এবার আর কি পেনিট্রেট করে? এবার হচ্ছে নার্ভ, আগের দিন বলেছিলাম শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি নার্ভ অ্যান্ড শর্ট সিলিয়ারি নার্ভ আর লং সিলিয়ারি নার্ভ, ঠিক আছে। শর্ট সিলিয়ারি নার্ভটা কোথায় থাকে? ধর এখানে পেনিট্রেট করছে, শর্ট সিলিয়ারি নার্ভ। শর্ট সিলিয়ারি নার্ভ কোথা থেকে আসছে? এগুলো প্রত্যেকটা এমসিকিউ, ঠিক আছে, আলাদা আলাদা করে। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ, তো এটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে আসছে, সিলিয়ারি গ্যাংলিয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে লং সিলিয়ারি নার্ভ। লং সিলিয়ারি নার্ভ কোথা থেকে আসছে? নেজো সিলিয়ারি থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে, দুটোই। এটা আমি আগের দিন বললাম তো, ঠিক আছে। তাহলে শর্ট পোস্টেরিয়র এই শর্ট সিলিয়ারি নার্ভ আসছে সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে, আর এটা আসছে লং সিলিয়ারি নার্ভ আসছে নেজো সিলিয়ারি নার্ভ থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে আর কি পেনিট্রেট করতে পারে? কিছু ভর্টিকোস ভেন থাকে, ঠিক আছে, বা ভেনা এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে পেনিট্রেট করে, এরকম চারটে থাকে। এগুলো হচ্ছে সুপিরিয়র ভর্টিকোস ভেন, এগুলো হচ্ছে ইনফিরিয়র ভর্টিকোস ভেন। আচ্ছা, এটা একটা জিজ্ঞেস করে যে সুপিরিয়র ভর্টিকোস ভেন কোথায় ড্রেন করে আর ইনফিরিয়র ভর্টিকোস ভেন কোথায় ড্রেন করে। এটা হচ্ছে ইনফিরিয়র, তাই হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেন, ঠিক আছে। আর এটা হচ্ছে সুপিরিয়র, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেন, ঠিক আছে। মানে কতগুলো পেনিট্রেট করে আমি লাস্টে একটা সামারাইজ করছি, ঠিক আছে। আর কি পেনিট্রেট করে? মাসেল গুলো। কি কি মাসেল আছে আমাদের? চারটে রেকটাই তো আছেই, চারটে রেকটাই, সুপিরিয়র রেকটাই, মিডিয়াল রেকটাই, ইনফিরিয়র রেকটাই, ল্যাটারাল রেকটাই, চারটে রেকটাই। এবার আর কিছু পেনিট্রেট করে? পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি বলেছি, তাহলে অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারিও তো থাকবে। অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি কোথায় থাকে? ধর এটা হচ্ছে একটা সুপিরিয়র রেকটাস, এটা ইনফিরিয়র রেকটাস, ঠিক আছে। আচ্ছা, এই যে আর্টারি গুলো দেখছি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, যতগুলো আর্টারি, এগুলো কার ব্রাঞ্চ? সব অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। তাহলে এখানে ধর একটা অপথ্যালমিক আর্টারি আছে, ধর অপথ্যালমিক আর্টারি থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ যাচ্ছে, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, অল আর ব্রাঞ্চেস অফ অপথ্যালমিক আর্টারি। এখান থেকে আরেকটা ব্রাঞ্চ হয় যেটা মাস্কুলার আর্টারি নামে, ধর এই সুপিরিয়র রেকটাসকে সাপ্লাই করে। মাস্কুলার আর্টারি হচ্ছে যে মাসেলগুলোকে সাপ্লাই করে, ওগুলো আমরা মাস্কুলার আর্টারি বলি। কিন্তু আফটার গেট ইনসার্টেড এখানে আরেকটা আর্টারি পেনিট্রেট করে, সেটাই হচ্ছে অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি, ঠিক আছে। ওই জন্য মনে আছে এখানে একটা মেজর আর্টেরিয়াল আর্কেড হচ্ছিল লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি আর অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারির মধ্যে, যেটাকে আমরা বলছিলাম মেজর আর্টেরিয়াল আর্কেড, এই জায়গাটা। আচ্ছা, এইগুলোই মেইনলি পেনিট্রেট করে, আর কিছু নেই। তো একটা যা সামারাইজ করছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি, এখানে একটা পিকচার আছে দেখ। প্রথম হচ্ছে এখানে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, আমি একটা একটা করে বলছি এবার, জাস্ট সেন্ট্রাল রেটিনাল আর্টারি, সেন্ট্রাল রেটিনাল ভেন, অপটিক নার্ভ, দুটো আর্টারি, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি দুটো থাকে, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি 15 থেকে 20 থাকে। আর কি? শর্ট সিলিয়ারি নার্ভ, লং সিলিয়ারি নার্ভ আমি কার ব্রাঞ্চ বলছি না, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যান্টেরিয়র সিলিয়ারি আর্টারি আর কিছু ভর্টিকোস ভেন। ভাইভাতে এটা খুব কমনলি জিজ্ঞেস করে যে কোন কোন স্ট্রাকচার স্কেরাকে পেনিট্রেট করে, তো এটা একটু জানতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে লেয়ার্স অফ স্ফিয়ার।
দেখ এটা তোকে জাস্ট ভাইভাতেই জিজ্ঞেস করবে, এটা তো আমি বারবার বলছি, এটা নর্মালি কেউ জিজ্ঞেস করে না এখন অব্দি অ্যানাটমিতে। একটা হচ্ছে এপিস্কেরা, স্কেরা প্রপার, আর হচ্ছে ল্যামিনা ফুসকা। এপিস্কেরা মানে কি, জাস্ট উপরের লেয়ারটা, আর স্কেরা প্রপার মানে যেটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, কোলাজেন ফাইবার থাকে। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করা এখান থেকে, এই যে দেখ এখানেও কোলাজেন ফাইবার আছে, কর্নিয়াতেও কোলাজেন ফাইবার আছে, তাহলে কর্নিয়া ট্রান্সপারেন্ট কিন্তু স্কেরা ট্রান্সপারেন্ট নয় কেন? Why cornea transparent but sclera not transparent? স্কেরা কি ট্রান্সপারেন্ট? স্কেরা ট্রান্সপারেন্ট হলে তো আমি ইউভিয়া দেখতে পেতাম বাইরে থেকে, সবার ব্রাউন ব্রাউন দেখতে পেতাম, সেটা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে স্কেরাতেও কোলাজেন ফাইবার রয়েছে, কর্নিয়াতেও কোলাজেন ফাইবার, কি এমন বেসিক ডিফারেন্স? অ্যারেঞ্জমেন্ট। ওই অ্যারেঞ্জমেন্টের কিছু নাম জানিস কেউ? ও ঠিকই বলেছে, একটা পিকুলিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, মরিস থিওরি বলে এটা। অ্যারেঞ্জমেন্টটা কি রকম? কর্নিয়াতে যখন থাকে দে আর প্যারারেল টু ইচ আদার, মানে কোলাজেন ফাইবার গুলো হচ্ছে প্যারারেল টু ইচ আদার, মানে ধর এইরকম একটা কোলাজেন ফাইবার গেল, তারপরে আবার একটা কোলাজেন ফাইবার, আবার একটা কোলাজেন ফাইবার, এন্ড দে আর 90 ডিগ্রি টু ইচ আদার, এবং প্রত্যেকটা ইকুইডিস্টেন্ট টু ইচ আদার, 90 ডিগ্রি টু ইচ আদার এন্ড ইকুইডিস্টেন্ট টু ইচ আদার। তাহলে ওই জন্য এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট কর্নিয়া। তো স্কেরা ট্রান্সপারেন্ট নয় কেন? স্কেরাতে যে কোলাজেন ফাইবার গুলো থাকে সেগুলো হ্যাপাজার্ড ম্যানারে ডিস্ট্রিবিউশন থাকে, মানে ধর একটা এইরকম, একটা এইরকম, একটা এইরকম, এইভাবে থাকে, ওই জন্য স্কেরা ট্রান্সপারেন্ট নয়। কর্নিয়া ওপেক হয়ে যায় কেন? কর্নিয়া ওপেসিটি হয় তো, পড়েছিস, কর্নিয়া ওপেসিটি হয় কেন? যখন ফাইবার গুলো ট্রান্সপারেন্সি লস করে, যখন অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যায় তখনই ওপেসিটি হয়। ওপেসিটি ডেফিনেশনই তো যায় লস অফ ট্রান্সপারেন্সি অফ ফাইবার, সেটাই হচ্ছে ওপেসিটি, ঠিক আছে? তো এটাই হচ্ছে স্কেরা প্রপার। দেখ এটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, দেয়ার ইজ এ ডেন্স বান্ডিল অফ কোলাজেন ফাইবার, এখানেও সেম কোলাজেন থাকে যেটা আমাদের কর্নিয়া দিয়ে তৈরি, কিন্তু জাস্ট অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সের জন্য স্কেরা ট্রান্সপারেন্ট নয়। ওকে, আর লাস্ট হচ্ছে কি ল্যামিনা ফুসকা। ল্যামিনা ফুসকা কোনটাই? যেটা আমাদের সুপ্রাকরেটের সঙ্গে বেন্ড করে থাকে, সেটাই, যেখান দিয়ে ভেসেল গুলো পাস করছে, শর্ট সিলিয়ারি নার্ভও পাস করছে, শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি পাস করছে, ঠিক আছে? হচ্ছে এই দুটো টপিক একটু জানতে হবে, এটা খুব কমন টপিক, কমন ইন দ্য সেন্স আমাদের আউটডোরে খুব কমন, প্রথমটা, সেকেন্ডটা অতটা কমন নয়, ঠিক আছে? এপিস্কেরাইটিস আর স্কেরাইটিস, এই দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আছে বেসিক্যালি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এপিস্কেরাইটিস কি? দেখ লেখা আছে বিনাইন, এটা অতটা ভয়ের কিছু নাই। পেশেন্ট আসবে তোর কাছে, বলবে আমার চোখ লাল হয়ে আছে একটা সেক্টরে, ঠিক আছে, কখনো কখনো নোডুল হিসেবে একটা রেডনেস থাকে, কিন্তু নর্মালি আমরা দেখে থাকি এটা পেন থাকে না, খুব মাইল্ড পেন আর একদম পেন নেই, এরকম হচ্ছে এপিস্কেরাইটিসে, ঠিক আছে? আর এপিস্কেরাইটিসে কি হচ্ছে, টেনার ক্যাপসুলকে ইনভলভ করছে কিন্তু স্কেরা ইনভলভ হচ্ছে না, স্কেরা ইনভলভ হলে উই কল ইট স্কেরাইটিস। আচ্ছা, এপিস্কেরাইটিসের ইটিওলজি কি? ইটিওলজির মধ্যে ফার্স্ট হচ্ছে ইডিওপ্যাথিক, ম্যাক্সিমাম আমরা দেখে থাকি এগুলো ইডিওপ্যাথিক কারণেই হয়, কোনো কজ পাওয়া যায় না। সেকেন্ড হচ্ছে গাউট, সোরিয়াসিস, এই ডিজিজগুলো থেকে হয়, কিছু দেখা যায় কিছু হাইপার সেন্সিটিভ রিয়াকশন থেকে হয়, স্ট্রেপ্টোকক্কাল বা টিবি অ্যান্টিজেন থেকে, আর মেনলি এইগুলোই হচ্ছে মেন। তো ম্যাক্সিমাম আমরা দেখে থাকি এক্সক্লুড করতে করতে, আসলে এই যে সেকেন্ড আর থার্ড পয়েন্ট যেটা দেখছিস, গাউট, রোজাসিয়া, এইগুলো হচ্ছে বিনাইন এবং রিকারেন্ট যখন হচ্ছে, এই যে রিকারেন্ট, এই ডেফিনেশনে দেখ রিকারেন্ট, এই রিকারেন্ট যখন হচ্ছে তখন আমরা ইনভেস্টিগেশন, একটা পেশেন্টের একবার হলো আমরা তার সবকিছু এক্সক্লুড করতে বসবো না, ঠিক আছে? ইনসিডেন্স, ইনসিডেন্স হচ্ছে মেলদের বেশি হয়, ইয়ং অ্যাডাল্ট মেলদের। এপিস্কেরাইটিস, কেরাইটিস ঠিক উল্টো, ফিমেলদের বেশি হয়, এল্ডারলি ফিমেলদের এপিস্কেরাইটিস বেশি হয়, ঠিক আছে? প্যাথোলজিটা কি? একটা লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। আচ্ছা, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন মানে একটা ক্রনিক কন্ডিশন, সেই জন্য লিম্ফোসাইটিক, আমি একটু আগে বললাম এটা হচ্ছে বিনাইন রিকারেন্ট, সেই জন্য এটা হচ্ছে লিম্ফোসাইটিক, জাস্ট এই কথাটা মনে রাখিস, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অফ এপিস্কেরাল টিস্যু। ওকে, সিমটম কি? জাস্ট রেডনেস থাকবে। এবার এখানে তোরা বলতে পারিস রেডনেস তো সাবকনজাংটিভাল হেমারেজেও থাকে, তাহলে কি করে বুঝবো এটা এপিস্কেরাইটিস না সাবকনজাংটিভাল হেমারেজ? সাবকনজাংটিভাল হেমারেজে যেটা থাকে সেটা একটা ডিফিউজ রেড থাকবে, মানে যখন পিকচারটা দেখবি বইয়ে বা কোথাও দেখবি এটা ডিফিউজ রেড পুরো সেক্টর, এখানে না যে ভেসেলগুলো তুই দেখতে পাবি একটা রেডিয়াল প্যাটার্নে থাকবে বা কোনো নোডুল হিসাবে থাকবে, আমি দেখাচ্ছি ছবি আছে, এই যে এইরকম দেখ, এগুলো জাস্ট একটা কনজেশনের মতো হয়ে থাকবে একটা জায়গা জুড়ে। কতটা কোথায় থাকবে? একটা হচ্ছে ডিফিউজ পেরিসকাইটিস, একটা নোডুলার। ডিফিউজ নোডুলার দুটোই থাকে। ডিফিউজ হচ্ছে এটা লিম্বাস থেকে 2 থেকে 3 মিলিমিটার দূরে থাকে সাধারণত, ঠিক আছে? নোডুলার 2 থেকে 3 মিলিমিটার দূরে, এখানেও অনেক সময় দেখা যায় পুরো আইটাকে ইনভলভ করে যায়। তাহলে আমি কি করে বুঝবো এটা ইউভিআইটিস নয়? এটা যে এপিস্কেরাইটিস কিন্তু ইউভিআইটিস নয়, কি করে বুঝবো?
এই হ্যাঁ বলতে পারবি কেউ যে এটা এপিস্ক্লেরাইটিস, কিন্তু ইউভেটিসে তো এরকম দেখাবে। ইউভেটিসে যদি হয় তাহলে কি হবে পেশেন্টের, বাকি সিমটম সাইনগুলো তো থাকবে, কর্নিয়ার সাইন আছে যেগুলো কেপিস অ্যাকুয়াস ফ্লেয়ার থাকবে, তারপরে পিউপিল ফেস্টুন শেপেড হতে পারে, অনেক কিছু এক্সট্রা সাইন আছে, কিন্তু এখানে জাস্ট একটা রেডনেস থাকবে যেটা একটা 1 বা 2 কোয়াড্রেন্টে ইনভলভ হয়ে থাকবে। আর সেকেন্ড হচ্ছে নোডুলার। নোডুলারটা কি, এই যে দেখ একটা নোডুল হয়ে থাকবে কত দূরে, 2 থেকে 3 মিলিমিটার দূরে। আচ্ছা নোডুলটা এতটাই ফ্রিলি মুভ করে, মানে ধর এপিস্কের উপরে যে টিস্যুটা আছে সেখান থেকেও ফ্রিলি মুভ করবে, আবার যদি মানে একটা কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে ওটা আমরা নড়াই তাহলে দেখবি ওটা স্কেরা থেকেও সরে যাচ্ছে। এটা থেকে আমরা বুঝতে পারি ওটা নোডুলার এপিস্কেরাইটিস। ওকে, এটার সঙ্গে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, সেটা হচ্ছে ফ্লিকটিনিউলার কনজাংটিভাইটিস, যেটা আমরা কনজাংটিভাইটিসে পড়েছি, মানে কনজাংটিভা। তো ফ্লিকটিন আর এটার মধ্যে ডিফারেন্সিয়েট কি, বেসিক্যালি ফ্লিকটিনে নোডুলটা এই জায়গাটাতে থাকে, এপিস্কেরাতে থাকে, মানে লিম্বাসে থাকে, আর এখানে হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার অ্যাওয়ে থাকে। এই তিনটে ডিফারেন্সিয়েশন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফ্লিকটেনুলার কনজাংটিভাইটিস, সেকেন্ড হচ্ছে নোডুলার এপিস্কেরাইটিস, এন্ড থার্ড হচ্ছে অ্যানুলার স্কেরাইটিস। অ্যানুলার স্কেরাইটিসটা আমি আসছি একটু পরে। এবার হচ্ছে ক্লিনিক্যাল কোর্স, আমি যদি কিছু ট্রিটমেন্ট নাও করি পেশেন্টের নর্মালি 3 উইকস এর মধ্যে ঠিক হয়ে যায়, মানে এটা কোনো পেন নেই কিছু নেই, পেশেন্টের মাঝে মাঝে লাল হবে, আবার নিজে থেকে ওটা আস্তে 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 ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যদি একটু সিভিয়ার ফর্মে হয়, খুব মাইল্ড পেন হয় আর রেডনেসটা খুব সিভিয়ার থাকে, তখন আমরা কি করব, যদি মাইল্ড হয় তাহলে আমরা অনেক সময় সিএমসি দিয়ে থাকি, ঠিক আছে। এই যে সিএমসি মানে জানিস তো, কার্বক্সি মিথাইল সেলুলোজ। আর যদি দেখি একটু মডারেট বা সিভিয়ার অ্যামাউন্টে এপিস্কেরাইটিস হয়েছে, দেন উই গো ফর কর্টিকোস্টেরয়েড। এবার কর্টিকোস্টেরয়েডের অনেক মাইল্ড মডারেট সিভিয়ার আছে। মাইল্ড হলে আমরা ফ্লারবিপ্রোফেন, সরি এফএমএল বা ফ্লুরমেথোলন, লোটেপ্রেডনাল, হ্যাঁ এফএমএল অর লোটেপ্রেডনাল, এগুলো মাইল্ড কর্টিকোস্টেরয়েড, এগুলো আমরা ইউজ করতে পারি। আর যদি দেখি একটু সিভিয়ার ফর্মে হচ্ছে, ঠিক আছে, আর যদি দেখি সিভিয়ার ফর্মে হচ্ছে, দেন উই গো ফর প্রেডনিসোলোন অ্যাসিটেট। ওকে, এই যে সিস্টেমিক নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি। এবার সিস্টেমিক ড্রাগ নরমালি দিই না, নরমালি আমরা দেখে থাকি যে টপিক্যালেই এপিস্কেরাইটিস কমে যায়, বারবার হচ্ছে যেটা এপিস্কেরাইটিস পিরিয়ডিকা, দেন উই গো ফর ফ্লাভিবুফেন অর ইন্ডোমেথাসিন, ঠিক আছে, নরমালি এটা লাগে না। এবার হচ্ছে স্কেরাইটিস। স্কেরাইটিসটা কি, যেটা স্কেরাতে ইনভলভ হচ্ছে, ইনফ্লেমেশন অফ স্কেরা প্রপার। ওকে, এটা কাদের হয়, ওটা বলেছিলাম মেল পেশেন্টে হয় ইয়ং, এটা হচ্ছে ফিমেল এল্ডারলি পেশেন্ট, ঠিক আছে। আর এটার ইটিওলজিটা জানা দরকার। নর্মালি স্কেরাইটিস কিন্তু এরকম বিনাইন কন্ডিশন নয় যে সবারই হচ্ছে, এটা দেখা যায় মানে কিছু কিছু কজ আছে, এতগুলো কজ কিভাবে মনে রাখবি, অত মনে রাখার দরকার নেই, তোদের মনে রাখতে হবে অটো ইমিউন গুলো, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলোতে খুব ক্রনিক স্কেরাইটিস হয়। স্কেরাইটিস হলে কিন্তু আমি একটু আগে বললাম এপিস্কেরাইটিস হলে আমার দরকার নেই, ঠিক আছে, বারবার হচ্ছে তখন আমি কিছু ইনভেস্টিগেশন করব, বাট এপিস্কেরাইটিস যদি একবারও হয় আমাকে কজটা কিন্তু রুল আউট করতে হবে। এপিস্কেরাইটিস এমনি এমনি কারোর হয় না। আর স্কেরাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েশন পয়েন্ট হচ্ছে স্কেরাইটিস সিভিয়ার পেন হবে, ঠিক আছে, এপিস্কেরাইটিসে কিন্তু অত পেন হবেই না, জাস্ট রেডনেস থাকবে একটা। আচ্ছা কি কি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওয়েজনার গ্র্যানুলোমাটোসিস, প্যান, এসএলই, এগুলো একটা হয়। আর কি মেটাবলিকের মধ্যে সেম গাউট, ইনফেকশনও সেম ওই স্ট্যাফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস যেটা এপিস্কেরাইটিসেও ছিল। তারপর কিছু মেটাবলিক কন্ডিশন আছে, এই ডিসঅর্ডার আছে যেটা গাউট। আর সার্জিক্যালি ইনডিউস স্কেরাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট। সার্জিক্যালি ইনডিউস মানে ধর আমি ক্যাটারেক্ট সার্জারি করেছি বা ট্র্যাপ করেছি, ট্র্যাবিকুলেক্টমি, ভালো করে সুচারটা ক্লোজ হয়নি বা সুচার অ্যাপোজিশন হয়নি, তখনও কিন্তু ওখান থেকে স্কেরাইটিস হতে পারে। বিশেষ করে এসআইসিএস আর ট্র্যাবে এটা খুব কমন। ফেকোতে হয় না, কেন ফেকোতে আমি ডাইরেক্ট কর্নিয়াতে ইনসিশন করছি, ঠিক আছে। আর এটার প্যাথোলজি কি, আগেরটা ছিল লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, এখানেও অলমোস্ট সেম, কিন্তু দেখ পলিমরফোনিউক্লিওসাইড, লিম্ফোসাইট, এগুলো দিয়ে একটা অ্যাগ্রিগেশন ফর্ম হচ্ছে, দিয়ে ফিব্রিনয়েড নেক্রোসিস হচ্ছে। জাস্ট এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, স্কেরাইটিসের মেইন কারণ হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। ওকে, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা জাস্ট পার্সেন্টেজটা দিয়েছি কোনটা বেশি কমন বোঝানোর জন্য। মোস্ট কমন হচ্ছে নন নেক্রোটাইজিং স্কেরাইটিস। কোন টাইপ অফ স্কেরাইটিস মোস্ট কমন, জাস্ট এটা মনে রাখবি, নন নেক্রোটাইজিং। স্কেরাইটিস এর টু টাইপসের হয়, ওয়ান ইজ অ্যান্টিরিয়র স্কেরাইটিস আর টু হচ্ছে পোস্টিরিয়র স্কেরাইটিস। পোস্টিরিয়র স্কেরাইটিস মানে কি, কোথায় হবে, পোস্টেরিয়রলি কোথায় স্কেরা, যেটা আমরা দেখতে পাচ্ছি না,
আইবলের পেছন দিকে আছে, তাহলে আমি বুঝবো কি করে পোস্টিয়ার স্ক্লেরাইটিস হয়েছে? যদি আমি দেখতেই না পাই বাইরে থেকে, তাহলে আমি ডায়াগনোসিস করবো কি করে পোস্টিয়ার? দেখ এটা পার্সেন্টেজটাও খুব কম, 2% মাত্র। তাহলে পোস্টিয়ার স্ক্লেরাইটিস থেকে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে টি সাইন। টি টি সাইনটা কি এখানে নেই, আমি বলে দিই। টি সাইন হচ্ছে ইউএসডি তে সাইন। আমি তো দেখতে পাচ্ছি না, পেশেন্টের ক্রনিক একটা পেন হয়ে যাচ্ছে, পেশেন্ট বলছে না আমার কিছুতেই পেন কমছে না, তখন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি বি স্ক্যান করাই। তখন যদি আল্ট্রাসোনোগ্রাফি বি স্ক্যান করাই, তখন আমরা একটা টি সাইন দেখতে পাই। টিটা কি? অপটিক নার্ভ। এটা ধর, এটা আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করবো, এটা অপটিক নার্ভটা দেখতে পাবো, একটা ফ্লুইড দেখবো জমে আছে এরকম। তাহলে এইরকম আর এইরকম একটা টি, এই যে একটা হরাইজন্টাল আর এটা, এটা টি এর মতো লাগে ইউএসজি তে, ওই জন্য এটাকে বলা হয় টি সাইন। এটা জিজ্ঞেস করে যে টি সাইন কোথায়, এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোদের বলছি ওটাই, যে টি সাইন কোথায় দেখা যায়। অ্যান্সার ইজ দ্য পোস্টিয়ার স্ক্লেরাইটিস বি স্ক্যানে, ঠিক আছে। আর সিমটম কি? এখানে হচ্ছে সিভিয়ার পেন হবে, এখানে পেন হবেই। স্ক্লেরাইটিস মানে ওয়েদার ইট ইজ অ্যান্টিরিয়র স্ক্লেরাইটিস, পোস্টেরিয়র স্ক্লেরাইটিস, নেক্রোটাইজিং, নন নেক্রোটাইজিং, স্ক্লেরোমেরেসিয়া পারফোরেন্স, যাই থাকুক পেন এখানে হবেই, ঠিক আছে। আরে সিভিয়ার পেন হবে, যতক্ষণ না পেশেন্টকে স্টেরয়েড দেওয়া হবে পেশেন্ট কমবে না, স্টেরয়েড দিতেই হবে। স্টেরয়েড মানে কি ফর্মে দেব? নর্মালি যদি মাইল্ড মডারেটে থাকে আমরা স্টেরয়েড দিই হচ্ছে টপিক্যাল ফর্মে, আর যদি দেখে একটু সিভিয়ার থাকে, সিভিয়ার মানে কমছে না, বা তখন আমরা একটা ওরাল স্টেরয়েড ট্যাপারে মানে আস্তে আস্তে করে কমাই। ধর কারণ ওয়েট হচ্ছে 60 কেজি, তাহলে 60 mg থেকে স্টার্ট করতে করতে ওটা 10 mg অবধি ট্যাপার করি। 60 mg 1 উইক, 50 mg 1 উইক, 40 mg 1 উইক, এইভাবে আস্তে 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 গ্র্যাজুয়ালি ট্যাপার করি, ঠিক আছে। এবার এই জায়গাগুলো তোদের জাস্ট একটা পয়েন্ট লাগবে, স্ক্লেরোমেরেসিয়া পারফোরেন্স যেটা, হ্যাঁ এই যে নেক্রোটাইজিং স্ক্লেরাইটিসের যদি স্ক্লেরোমেরেসিয়া পারফোরেন্স হয়, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে সিভিয়ার ফর্ম। এতটাই সিভিয়ার কখন হয়? সাধারণত আমরা দেখে থাকি এল্ডারলি ফিমেল ওমেন যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে লং স্ট্যান্ডিং এবং সেটার ভালো ট্রিটমেন্টে নেই, তখন কি হয় স্কেরাটা থিন হয়ে যায় এবং বাল্জ করে যায়, মানে এতটাই মানে স্কেরাইটিস এতদিন ধরে আছে যে পুরো আমরা দেখতে পাই একটা ব্রাউনিশ ব্রাউনিশ টিস্যু, যেটা হচ্ছে আসলে ইউভিয়াল টিস্যু, ঠিক আছে। মানে দেখতে অনেকটা, এই যে এটাই পারফোরেন্স। দেখ এটা হচ্ছে কিন্তু লিম্বাস, এই কর্নিয়ার এই সাইডে লিম্বাস, এখানে দেখ পুরো ইউভিয়াল টিস্যুটা দেখা যাচ্ছে, এতটা থিন হয়ে গেছে। এইগুলো ট্রিটমেন্ট করা খুব খুব ডিফিকাল্ট, এগুলো মানে তুই যাই দিস ও পেশেন্টের পেন থেকেই যাবে। আর কত তুই ওরাল স্টেরয়েড দিবি? ওরাল স্টেরয়েডের তো অনেক সাইড এফেক্ট আছে, ইউ হ্যাভ অলরেডি নো, ঠিক আছে। কমপ্লিকেশন কি হতে পারে ইউভিআইটিস এর ট্রিটমেন্ট? ইউভিআইটিস হবে, স্কেরার নিচে কি থাকে? ইউভিয়াল টিস্যু, তাহলে স্কেরা থেকে ওটা মাইগ্রেট হয়ে ইউভিআইটিস হবে। আর কি হতে পারে? দেয়ার ইজ এ কমপ্লিকেটেড ক্যাটারেক্ট, স্ক্লেরোলাইজিং কেরাটাইটিস, কেরাটোলাইসিস, এইগুলো। আচ্ছা, যখনই কোনো পেশেন্ট স্ক্লেরাইটিস নিয়ে প্রেজেন্ট করবে তখন আমাকে এই প্রত্যেকটা ইনভেস্টিগেশন রুল আউট করতে হবে, মানে ব্যাটারি অফ টেস্ট। ইউভিআইটিস এর ক্ষেত্রেও সেম, যদি বারবার কোনো পেশেন্টের ইউভিআইটিস হয় আমাকে ব্যাটারি অফ টেস্ট এগুলো লিখতে হবে, টিএলসি, ডিএলসি, প্রত্যেকটা আমাকে আলাদা আলাদা করে এক্সক্লুড করতে হবে কোন ডিজিজ থেকে হচ্ছে। কেন ডিজিজটাকে যদি আমি না ঠিক করি পেশেন্টের কিন্তু স্ক্লেরাইটিস হবে। আমি স্টেরয়েড দিয়ে ওটাকে কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো, কিন্তু আলটিমেটলি আমাকে মেইন ডিজিজেরটাকে রেমিশন করতে হবে, নইলে কিন্তু ওটা ঠিক হবে না। সিমটোমেটিক ট্রিটমেন্টে স্টেরয়েড ঠিক আছে, কিন্তু স্টেরয়েড তো পারফেক্ট ট্রিটমেন্ট নয়। হ্যাঁ, ইডিওপ্যাথিক কজ হচ্ছে তখন ঠিক আছে, স্টেরয়েডে কমে যাবে, কিন্তু আমাকে অলওয়েজ এই প্রত্যেকটা এক্সক্লুড করতে হবে, ওকে। ট্রিটমেন্ট আমি অলরেডি আগেই বলে দিয়েছি, যদি নন নেক্রোটাইজিং হয় তাহলে টপিক্যাল স্টেরয়েড আই ড্রপেই কমে যায়, কিন্তু নেক্রোটাইজিং হলে হেভি ডোজ অফ ওরাল স্টেরয়েড ট্যাপার স্লোলি, যেটা একটু আগে বললাম, অলমোস্ট 1 থেকে 1.5 mg পার কেজি, মানে 60 হলে 60 থেকে 90 mg এতটা হাই ডোজ ওরাল স্টেরয়েড দিতে হবে, ঠিক আছে। অনেক সময় আমরা এই যে যেখানে লেখা আছে যে মিথোট্রেক্সেট বা সাইক্লোফসফামাইড দিই নন রেসপন্সিভ কেস। নন রেসপন্সিভে কেন দিই? কেন স্টেরয়েডের একটা কিছু সাইড এফেক্ট আছে যার জন্য আমরা লং টার্ম ইউজ করতে পারি না, সেই জন্য ইমিউনোসাপ্রেসিভে আমাদেরকে শিফট করতে হয়। মাইক্রোফেনোলেট, মোফিটিল এগুলো দেওয়া যেতে পারে, ওকে। আর কখনোই আমরা সাবকনজাংটিভাল স্টেরয়েড স্ক্লেরাইটিসে দেব না। হ্যাঁ, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আরো তো স্ক্লেরাটা থিন হয়ে যাবে। ঠিক খুব তাড়াতাড়ি হবে যদি আমি কোনো স্ক্লেরাইটিস পেশেন্টে সাবকনজাংটিভাল স্টেরয়েড দিই। কন্ট্রাইন্ডিকেটেড দুটো কারণে, একটা হচ্ছে থিন হয়ে যাবে আরো, আর সেকেন্ড হচ্ছে পেশেন্ট তোকে হাতি দিতে দেবে না, সাবকনস দেওয়াটাই পসিবল না, মানে এত পেনফুল। তুই ওই অবস্থায় যদি কারো স্কেরার টাচ করতে যাস, ইটস ভেরি মানে টাফ, ও পেশেন্ট ধরতেই দেবে না। ব্লক করে যদি দিস তাহলে একটা দেওয়া যেতে পারে, কিন্তু যেটা বললাম স্কেরা এতটাই থিন হয়ে যাবে যে পরে ওটা স্ট্যাফাইলোমা হতে পারে। আচ্ছা, ব্লু স্কেরা
একটা শর্ট নোট এসছিল মনে হয় কোনো একবার, তোরা দেখে নিস একবার, আমার ঠিক মনে নেই, লাস্ট 10 ইয়ারে মনে হয় একবার এসছিল। তো এটা কিছু না, কি কি কন্ডিশনে ব্লু স্কেরা মানে কি, স্কেরার কোলাজেন গুলো ডিঅ্যারেঞ্জ হয়ে গেছে। ব্লু কেন, স্কেরা ব্লু কেন হবে, যখন ভেতরের ইউভিয়াল টিস্যুটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য ওটা ব্লু অ্যাপিয়ারেন্স করছে, মানে স্কেরাটা থিন হয়ে যাচ্ছে, ওর কোলাজেন গুলো ডিসরাপ্ট করে যাচ্ছে। কোলাজেন ডিসঅর্ডার গুলোই দেখ হচ্ছে কজ, মারফান, এলার-ডেনলস সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, হাই মায়োপিয়া। তোরা কোথাও পড়েছিস এটা আগে? ব্লু স্কেরা মেডিসিনে আছে অনেক জায়গায় হয়তো, ঠিক আছে। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এইটা একবার মনে হয় শর্ট নোট এসেছিল, তোরা একবার দেখে নিস, ঠিক আছে এই কোশ্চেনটা। আর স্ট্যাফাইলোমা, এই টপিকটা খুব ভাইটাল, এটা হচ্ছে তোদের শর্ট নোট আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা শর্ট কেস তো থাকেই, ধর এভরি 5th স্টুডেন্ট ইউ গেট, এবারও আমাদের স্ট্যাফাইলোমা কেস দেওয়া হয়েছে, শর্ট কেস কিন্তু এটা থাকবেই। আচ্ছা, স্ট্যাফাইলোমা, স্ট্যাফাইলোস কথাটার মিনিং কি, গ্রেপস, গ্রেপস এর মতো দেখতে, মানে বালজ হয়ে থাকে এইরকম, এটাকে স্ট্যাফাইলোমা বলে। স্ট্যাফাইলোমা থেকে ফার্স্ট কোশ্চেন কি জিজ্ঞেস করা হয়, ডেফিনেশন, হোয়াট ইজ স্ট্যাফাইলোমা। অনেক দিনের মানে পুরনো এক্সামিনার যারা, তাদের এটা ফেভারিট কোশ্চেন, ঠিক আছে, যে হোয়াট ইজ স্ট্যাফাইলোমা, মানে এটা খুব কমনলি জিজ্ঞেস করে এক্সামিনার, যারা ধর একটু পুরোনো দিনের এক্সামিনার তারা জিজ্ঞেস করেই। তো এটা ভালো করে ডেফিনেশনটা বলতে হবে। হোয়াট ইজ স্ট্যাফাইলোমা, স্ট্যাফাইলোমা ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন অবভিয়াসলি ক্যারেক্টারাইজড বাই একটেসিয়া। একটেসিয়া মানে কি, আউট পাউচিং, ঠিক আছে, একটেসিয়া অফ দ্য আউটার কোট অফ দ্য আইবল। আউটার কোটটা অফ দ্য আইবল মানে কি, স্কেরা অর কর্নিয়া অর বোথ। তাহলে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by ectasia of the outer coat of the eyeball। আর কি হবে তার সঙ্গে, জাস্ট আরেকটা ফ্রেজ, ইট ইজ ইনসারসেশন বাই দ্য ইউভিয়াল টিস্যু। ইনসারসেশন মানে কি, লাইন্ড বাই। আরেকটু ভালো করে বোঝায়, মানে স্ট্যাফাইলোমা হচ্ছে এটা বালজিং, যেটার বাইরের দিকটা থাকবে হয় কর্নিয়া নয় স্কেরা এক্সটার্নালি, আর ভেতর দিকে যেটা বলছি ইনসারসেশন, সেটা থাকবে কোনো একটা ইউভিয়াল টিস্যু। ইউভিয়াল টিস্যু মিন্স তিনটে, হয় আইরিস, নয় সিলিয়ারি বডি, আর নয় ক্রোয়েড, এই তিনটের মধ্যেই কোনো একটা থাকবে। এটা হচ্ছে স্ট্যাফাইলোমার ডেফিনেশন, যে কোনো বইয়ে পাবি, ঠিক আছে, এইটাই লিখতে হবে, এটাই বলতে হবে, নিজের মতো করে কিছু বানিয়ে দিলে হবে না, ঠিক আছে। এবার কি, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন এটাই, যে কি কি টাইপের কি বলে ক্লাসিফিকেশন হয়, মানে কি কি টাইপের স্ট্যাফাইলোমা আছে, এইভাবেই বলতে হবে। দেখ এখানে একটা কারণ, এই সিরিয়ালিতে বলতে হবে। তোরা কি করিস ভাইভাতে বলিস, যদি ওটা ভুল নয়, কিন্তু এটা বললে নিজেদেরই প্রবলেম হবে। ওয়ান ইজ, তোরা বলিস অ্যান্টেরিয়র, তারপরে পোস্টেরিয়র, যেটা মানে হয় এক্সামে, ঠিক আছে, কিন্তু এটা সবসময় অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র বলবি। প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র, তারপর হচ্ছে ইন্টারক্যালারি, তারপর হচ্ছে সিলিয়ারি, তারপর হচ্ছে ইকুইটোরিয়াল, এন্ড দেন পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রটা কি, সামনের দিকে। অ্যান্টিয়ার স্টেফাইলোমা তোরা কর্নিয়াতে যখন আমরা পড়েছিলাম তখন হয়তো একটু বলেছিলাম, ধর একটা কর্নিয়াতে পারফোরেশন হয়েছে, আস্তে, কর্নিয়াতে যদি পারফোরেশন হয় তাহলে কি হবে, কি বেরিয়ে আসবে, ইউভিয়াল টিস্যুটা বেরিয়ে আসবে, তো আইরিস বেরিয়ে আসবে, আইরিস, একদম ইজি বলছি, আইরিস বেরিয়ে আসবে। আইরিস ধরে পেশেন্ট কোনো ট্রিটমেন্ট করেনি, কর্নিয়া আলসার হয়েছে, আলসারের পর পারফোরেশন হয়ে গেছে, পেশেন্টের পেনও কমে গেছে যেহেতু পারফোরেট হয়ে গেছে, তাহলে যে আইরিসটা বেরিয়ে এলো তার উপর দিয়ে কি একটা গ্রো করবে, ফাইব্রাস টিস্যু গ্রো করবে। এই যে ফাইব্রাস টিস্যুটা গ্রো করতে করতে ওটা স্ট্যাফাইলোমা হয়ে যাবে, অ্যান্টিয়ার স্ট্যাফাইলোমা, মানে বালজিং আউট হয়ে যাবে। একটেসিয়া হচ্ছে যেটা বলছি, এটাই হচ্ছে অ্যান্টিয়ার স্ট্যাফাইলোমা। যেটাকে এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, অ্যান্টিয়ার স্ট্যাফাইলোমাতে লাইন কে করে, আইরিস, অ্যান্টিয়ার আইরিস, যেহেতু সামনের দিকে, এখানে তো আইরিস ছাড়া কিছু নেই, অ্যান্টিয়ার, ওই জন্য এটা যদি জিজ্ঞেস করে অ্যান্টিয়ার স্ট্যাফাইলোমা ইজ লাইন বাই কোন ইউভিয়াল ট্র্যাক্ট, এটা হচ্ছে আইরিস, ঠিক আছে। আর ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি কোথায় হয়, কোন জায়গাটাতে আমি দেখতে পাবো, হ্যাঁ এইখানটায় দেখ, এটা হচ্ছে কর্নিয়াল লিম্বাস, জাস্ট লিম্বাসে, অলমোস্ট লিম্বাসে। ওটা কোথায় বলেছিলাম, জাস্ট কর্নিয়াতে যদি হয়, এটা হচ্ছে লিম্বাসে, পার্সোনাল লেখা আছে জাস্ট 2 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লিম্বাস, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্টারক্যালারি। এই যে এই জায়গাটাতে ইন্টারক্যালারি কোথায় দেখা যায়, মানে কি কি কন্ডিশনে দেখা যেতে পারে, আগেরটা বললাম কর্নিয়াল পারফোরেশনে দেখা যেতে পারে, আমি আলাদা আলাদা করে সবগুলোই বলছি। ইন্টারক্যালারিটা দেখা যায় হচ্ছে পারফোরেটে দেখা যায়, এখানে লেখা আছে যে পারফোরেটেড কর্নিয়াল আলসার, ট্রমা বেসিক্যালি। তার থেকেও বেশি কমন হচ্ছে যদি মার্জিনাল কোনো কর্নিয়াল আলসার হয়, ঠিক আছে, সেটাতে খুব কমন। তারপর কোনো এন্ড স্টেজ গ্লকোমা, সেখানে হতে পারে, স্ক্লেরাইটিসে হতে পারে, সবচেয়ে বেশি স্ক্লেরোমেরেসিয়া পারফোরেন্সে হতে পারে,
ঠিক আছে, এইগুলোতে আমরা ইন্টার ক্যালারি স্টেফাইলোমা। এখানে 3টে কোশ্চেন জিজ্ঞেস করে যে কত দূর অবধি, যেটা বললাম আপ টু 2 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লিম্বাস। কে লাইন করে এখানে? আইরিসের পরে কি আছে? সিলিয়ারি বডি। তাহলে আইরিস আর অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য সিলিয়ারি বডি। ঠিক আছে, এই দুটো হচ্ছে এখানে লাইন করে। আর থার্ড কোশ্চেন হচ্ছে যে কি কি কন্ডিশনে হয়, এই মার্জিনাল কর্নিয়াল আলসার যেগুলো বলছিলাম, স্কেরাইটিস, এই দুটো মনে রাখবে তাহলেই হলো। এবার হচ্ছে সিলিয়ারি। সিলিয়ারিটা কত? এটা এখানে ভুল লেখা আছে, এটা এই মিলিমিটারটা একটু কারেকশন হবে, এটা 8 মিলিমিটার হবে। হ্যাঁ, আগেরটা 2 থেকে 3 মিলিমিটার ছিল, এটা ভুল আছে। আচ্ছা, সিলিয়ারি স্টেফাইলোমা মানে কি বুঝতেই পারছিস নাম শুনেই, যে সিলিয়ারি বডি বাল্জ করে আছে। এই যে এটা বাল্জ করে আছে, এই দেখ এটা কর্নিয়াল লিম্বাস, এখান থেকে এই দূরে এটা বাল্জ করে আছে। এখানে কি থাকতে পারে? সিলিয়ারি বডিই থাকতে পারে, কোরোয়েডের আরেকটু পরে। তো এইটা হচ্ছে আমরা বলি সিলিয়ারি স্টেফাইলোমা। তাহলে কে লাইন করে? সিলিয়ারি বডি লাইন করে। আর কতটা দূরে? এটা হচ্ছে 8 মিলিমিটার দূরে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়ালটা কি? এইখানে দেখ, হ্যাঁ এটা হচ্ছে কোরোয়েড। যেটা যদি কোরোয়েড লাইন করে থাকে, আর কত দূরে? লিম্বাস থেকে 14 মিলিমিটার দূরে। তাহলে ইন্টার ক্যালারিটা হচ্ছে 2 মিলিমিটার দূরে অ্যাওয়ে ফ্রম দ্য লিম্বাস, তারপরটা হচ্ছে 8 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লিম্বাস মানে সিলিয়ারি, আর ইকুয়েটোরিয়াল ইজ 14 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লিম্বাস। ঠিক আছে, তো এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল স্টেফাইলোমা। আর লাস্ট হচ্ছে পোস্টেরিয়র স্টেফাইলোমা। এইখানে সেম পোস্টেরিয়র স্কেরাইটিসে কি বললাম, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। পোস্টেরিয়র স্টেফাইলোমা আমরা বাইরে থেকে দেখতে পাবো না। আচ্ছা, পোস্টেরিয়র স্টেফাইলোমা তাহলে কি হবে, জিনিসটা কেমন হবে দেখতে? মানে স্কেরা যদি পোস্টেরিয়রলি উইক হয়ে যায় তাহলে দেখতে অনেকটা কেমন হবে? ধর এইরকম হবে তো অনেকটা, মানে এটা আই বলে ধর পোস্টেরিয়র স্ট্রাকচার, যেখানে অপটিক নার্ভ অ্যাটাচ হয়েছে তার দিকটায়। আচ্ছা, এইরকম যদি হয় তাহলে এক্সিয়াল লেন্থটা কি হবে? এক্সিয়াল লেন্থটা বাড়ছে তো। আচ্ছা, এক্সিয়াল লেন্থ বাড়লে কি হয়? মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? মায়োপিয়া। তো এই দেখবি তোদের আরেকটা কোশ্চেন আছে, যেটা তোদের প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলে। ওই জন্য দেখবি যাদের 17, 18, 19 মাইনাস পাওয়ার আসছে, তখন কিন্তু এটা রুল আউট করা উচিত যে পেশেন্টের কি পোস্টেরিয়র স্টেফাইলোমা আছে। বুঝতে পারলি? একটা কোশ্চেন আছে, এটা এক্সপ্লেন হয় যে পোস্টেরিয়র স্টেফাইলোমাতে কেন প্যাথোলজিক্যাল মায়োপিয়া হয়, বা মায়োপিয়া কেন হয়। এটা কিন্তু একটা কোশ্চেন। তাহলে এটা ইজি কোশ্চেন, মানে এমন কিছুই কঠিন নয়। এক্সিয়াল লেন্থটা বেড়ে যায়, স্টেফাইলোমা তো ওটা তো বেড়ে যাচ্ছে সাইজে, তো সাইজে বেড়ে গেলে তো এক্সিয়াল লেন্থ বেড়ে যাবে। এক্সিয়াল লেন্থ বেড়ে গেলে ওর মাইনাস পাওয়ার বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, যেটা নর্মালি আমরা দেখি। মায়োপিয়া মানে কত শুনেছিস তোরা? হার্ডলি -8, 9, 10 এরকমই শুনেছিস, সার্ভিসেসে শুনিসনি কেউ। এদের ক্ষেত্রে 17, 18, 19 হয়ে যেতে পারে, এতটাই। কেন? এক্সিয়াল লেন্থ তো বেড়ে যাচ্ছে না, এটা তো নর্মাল নয় আইবলটা। আচ্ছা, বুঝবো কি করে পোস্টেরিয়র স্টেফাইলোমা হয়েছে? মানে কি দিয়ে ডায়াগনোসিস করব? একটা হচ্ছে আমরা রেটিনা কি দিয়ে দেখি? অপথ্যালমোস্কোপ দিয়ে। তাহলে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ অর ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে দেখতে পারি, একটা ক্রিসেন্টিক শ্যাডো দেখতে পাবো যদি ইনডাইরেক্ট বা ডিরেক্ট দিয়ে দেখতে পারি। সেকেন্ড, ধর আমি কোনো কারণে পেশেন্টের রেটিনাটা দেখতে পাচ্ছি না, ওর কর্নিয়াতে কিছু প্রবলেম আছে বা লেন্সের কিছু, তখন আমি কি করব? একটা ইউএসজি করবো, আল্ট্রাসোনোগ্রাফি বিস্ক্যান। ওখানেও আমি দেখতে পাবো একটা এক্সকেভেশন হয়ে আছে এইরকম। এরকম যদি এক্সকেভেশন হয়ে থাকে তাহলে আমি বুঝে যাবো এটা পোস্টেরিয়র স্টেফাইলোমা আছে। ওকে, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা বলে দিই, স্টেফাইলোমার ট্রিটমেন্টটা। স্টেফাইলোমার ট্রিটমেন্ট নর্মালি জিজ্ঞেস করে না, কিন্তু ভাইভাতে বা থিওরিতে তো লেখার জন্য ইজি। একটা হচ্ছে স্টেফাইলেক্টমি। স্টেফাইলোমাতে কি করি না, স্টেফাইলোমাটাকে কেটে বাদ দিয়ে দিই। যদি কর্নিয়াতে থাকে মানে অ্যান্টিরিয়র স্টেফাইলোমা থাকে, তখন আমরা কেরাটোপ্লাস্টি করি। কেরাটোপ্লাস্টি তো জানিসই, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করি। যদি ইজিলি কর্নিয়া কারোর থেকে একটা নিয়ে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি স্টেফাইলোমার ট্রিটমেন্ট। এবং যখনই স্টেফাইলেক্টমি আর কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করব, অলওয়েজ আন্ডার সুপারভিশন অফ হেভি ডোজ অফ স্টেরয়েড। কেন? আমি ইউভিএল টিস্যু কাটছি, ভীষণ মানে একটা সিভিয়ার ইনফ্লেমেশন হবে যদি আমি ওরাল স্টেরয়েডের আন্ডারে না করি। তো ওই জন্য অলওয়েজ স্টেফাইলেক্টমি অর কেরাটোপ্লাস্টি একটা হেভি ডোজ অফ ওরাল স্টেরয়েড আগে থেকে চালু করে এবং ওটির পরে কিছুদিন চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।